বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে সামনেই রয়েছে এসএলএসটি পরীক্ষা। তো সেই পরীক্ষাতে পাস এবং অনার্স ছাত্রছাত্রীদের জন্য, যারা পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছে, তাদের জন্য কিছু প্রশ্ন সিলেক্ট করে সেই প্রশ্নের একটা মক টেস্ট মতো করে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা জানো যে ইতিমধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছি এবং তোমাদের আমি সবসময় পাঠ্য বই পড়ার কথা বলি বা যার যে ভালো বই রয়েছে সেই বই প্র্যাকটিসের কথা বলি। এবং অনেকেই দেখলাম যে তোমরা কমেন্ট করেছো যে স্যার বিভিন্ন বিষয়গুলো বুঝিয়ে দিন, ভাত চুতি এরকম কমেন্টে লিখছো। তো আমি তোমাদের একটা কথা বলতে পারি, দেখো আমার চ্যানেলে তোমরা ছোটদের জন্য হলেও আমি সেইভাবে কাউকে বোঝাই না যে এ ক্লাস 11-এ পড়ে এর জন্য একরকম পড়াবো, এ ক্লাস 12-এ পড়ে এর জন্য আর একরকম পড়াবো, বা এ ফার্স্ট ইয়ারে পড়ছে একে আমি আর একরকম পড়াবো। তো আমি সবসময় চেষ্টা করি পড়ানোটা সেইভাবেই পড়ানোর, যাতে করে প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো বুঝতে পারে, এটুকু বলতে পারি। তো আমার চ্যানেল প্লেলিস্টে গেলে তোমরা দেখবে যে সেখানে বিভিন্ন ফোল্ডার করে করে বিভিন্ন ক্লাসগুলো করা রয়েছে, যেটা মাধ্যমিকের লেভেলের অনেক বিষয়গুলো রয়েছে, ক্লাস 11-এর লেভেলের অনেক বিষয়গুলো রয়েছে, ক্লাস 12 লেভেলের অনেক বিষয়গুলো রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারো। সেটা যে শুধুমাত্র ক্লাস 12-এর জন্য সেটা কিন্তু, বা সেইভাবে কিন্তু আমি কখনো পড়াইনি বা শেখাইনি ছাত্রছাত্রীদের। আর সেই সব জায়গা থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। তো যারা এই ধরনের কমেন্ট আমাকে করছো যে স্যার ভাজ নিয়ে একটা ক্লাস করান বা চুতি নিয়ে একটা ক্লাস করান, তাদের জন্য আমি অবশ্যই বলবো যে তোমরা ওই ক্লাসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবো, চেষ্টা করবো স্পেশাল ক্লাস যদি চাও তোমরা তোমাদের জন্য তুলে ধরার। তো আজ একটা প্রশ্ন শেয়ার করার জন্য আশা রাখবো যে তোমরা এই প্রশ্নটার উত্তরও পারবে। কিছু ভালো প্রশ্ন রয়েছে, তো প্রশ্নগুলো দেখো তো পারো কিনা। প্রথম প্রশ্ন, অ্যাস্থনোস্ফিয়ার বা অ্যাস্থনোমণ্ডল বলতে কি বোঝো? তো আমরা স্বাভাবিকভাবে এটা সবাই যারা জিওগ্রাফি ছাত্রছাত্রী তারা খুব ভালোই জানি যে কোন স্তরকে বলা হয়। তো এখানে অপশান রয়েছে বহিস্থ কেন্দ্রমণ্ডল, অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডল নাকি নিম্ন গুরুমণ্ডল। তো অ্যাস্থনোস্ফিয়ার মানেই আমরা জানি যে উপর থেকে 30 থেকে 35-এর মধ্যে আমরা এই স্তরটা লক্ষ্য করতে পারি। তা 30 থেকে 35 মানেই কিন্তু সেটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বোঝাবে। তাহলে উত্তরটা কী হবে? সি দাগ। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রানাইট ও ব্যাসল্ট শিলা গঠনকারী একটা সাধারণ খনিজ হলো যেটার মধ্যে মানে এই প্রশ্নটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন। কেন বলছি? কারণ এমন একটা বিষয় যেটা গ্রানাইট এবং ব্যাসল্ট শিলা দুটোর মধ্যেই কিন্তু এই উপাদানটা থাকে, যেটা একটা সাধারণ খনিজ বলা হয়। তো সেটা কোনটা? হর্নভেল্ড, ফেলসপার, ক্যালসাইট নাকি মাইকা? তো উত্তর হচ্ছে, তোমরা যারা জানো তারা তো জানো, আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নাও, সেটা হচ্ছে ফেলসপার। পরবর্তী প্রশ্ন, কোনো একটি ভাঁজের একাধিক গ্রন্থিবিন্দুকে যোগ করলে যে রেখা পাওয়া যায়। তো স্বাভাবিক গ্রন্থিবিন্দু কাকে বলে আমরা জানি, যেখানে বক্রতা বেশি। তো এই বক্রতা বেশিযুক্ত স্থানগুলোকে যোগ করলে কোন রেখা পাওয়া যায়? তো একদমই সহজ প্রশ্ন, অক্ষরেখা, আয়ামরেখা, নতিরেখা নাকি গ্রন্থিরেখা? তো উত্তরটা স্বাভাবিকভাবে কী হবে? গ্রন্থিরেখা বা তোমার হিঞ্জ লাইন। এটাও কিন্তু ইংলিশটাও কিন্তু মনে রাখবে, কারণ অনেক সময় প্রশ্নে কিন্তু ইংলিশটা দিয়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন, যে তল বা পৃষ্ঠ বরাবর শিলাস্তরের স্খলন বা অপসারণ হয় সেই তলকে কি বলা হয়? তো বিযুক্তিতল, ব্যবধিত বা চ্যুতিতল। যে তল বরাবর আমরা যখন বোঝাই তখন বুঝিয়েছিলাম যে একটা তল বরাবর শিলাস্তরের পতন হয় বা শিলাস্তর সরে আসে, সেই তলটাকে কি বলা হয়? তো সেই তলটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে চ্যুতিতল। পরবর্তী প্রশ্ন, বয়সের দিক থেকে নবীনতম পর্বতশ্রেণী হলো কি? প্রিক্যাম্বিয়াম, ক্যালিডোনিয়ান, হার্সিনিয়ান নাকি অ্যালপাইন? বয়সের দিক থেকে সবথেকে ইয়ংগেস্ট যেটা বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যালপাইন। ঠিক আছে, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী প্রশ্ন, দারণযুক্ত গ্রানাইট শিলায় ক্ষয় ও আবহবিকারের প্রভাবে যে ভূমিরূপ গড়ে ওঠে। দারণযুক্ত গ্রানাইট শিলায়, প্রশ্নটা কিন্তু এখানেই কিন্তু টার্নিং, কারণ দারণযুক্ত গ্রানাইট শিলায় আবহবিকারের ফলে। তো একদম কিছু কিছু বিষয় আমরা প্রশ্নের অপশান দেখেও কিন্তু নির্ণয় করতে পারি। যেমন ধরো ভৃগু, তো ভৃগু কোথায় গড়ে ওঠে? ভৃগু গড়ে ওঠে তোমার ক্লিপ, যেটাকে ইংরেজিতে বলছি, তো সমুদ্র ক্ষয়কার্যের ফলে। তো সেখানে আবহবিকারটা কোথায় আসবে? আবহবিকার আসলেও কলিকরণের একটা প্রসেস রয়েছে, তো সেখানে ভৃগু এটা আসবে না। ডাইক অগ্নুৎপাতের ফলে। গ্লুপ অন্য কেস, তাহলে স্বাভাবিকভাবে টর হবে। এটা হচ্ছে অন্য দিক দিয়ে দেখলে কিন্তু আমরা উত্তরটা খুঁজে পাই। আর গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ তোমরা সবাই জানো গোলাকৃতির ভূমিরূপ তৈরি হয় এবং এরকম সুন্দরভাবে আবহবিকারের ফলে যে উপরের যে অংশগুলো সেই অংশগুলো ক্ষয়ে গিয়ে একদম মসৃণ ফাটলযুক্ত যে গ্রানাইট শিলায় ক্ষয় আবহবিকার প্রভাবে যে ভূমিরূপ গড়ে ওঠে সেটাকে টর বলা হয়। নেক্সট, তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে কিন্তু টর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। আমি ডিটেলস যদি আলোচনা করতে যাই, এই প্রশ্ন আলোচনা করতে গেলে আধা ঘন্টা লাগবে। আমি অতটা যাচ্ছি না, আমি জাস্ট উত্তরগুলো একটু শেয়ার করছি, কারণ এগুলো বেশিরভাগই তোমাদের জানা। 4 APO যোগ 3H2O যোগ O2 ইকুয়াল টু 2 Fe2O3, 3H2O। তো বিক্রিয়াটির সাহায্যে কোন ধরনের আবহবিকার দেখানো হয়েছে? তো এই ধরনের বিক্রিয়া তো যারা আমরা পড়াশোনা করেছি তারা সবাই জানি যে অক্সিজেন যেখানে যুক্ত হচ্ছে, তার মানে অক্সিজেন যুক্ত হওয়া মানে সেটা কী প্রক্রিয়া? এটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তো স্বাভাবিকভাবে উত্তরটা হচ্ছে কি জারণ প্রক্রিয়া।
প্রক্রিয়া, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, কোন প্রাকৃতিক পরিবেশে মৃত্তিকার বিসর্পণ ঘটে? তো মৃত্তিকার বিসর্পণ মানে হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের পাটটা, আমাদের যে পাটটা রয়েছে সেই পাটটা থেকে, শুষ্ক মরু পরিবেশ, পার্মাফ্রস্ট ফ্রস্ট পরিবেশ, নাকি মহাদেশীয় হিমবাহিক পরিবেশ, নাকি স্থলভাগ। তো দেখো মৃত্তিকার বিসর্পণ মানে বুঝতে পারছো যে সেখানে জল থাকবে, কারণ জল ছাড়া কিন্তু মৃত্তিকার বিসর্পণ হয় না। তো শুষ্ক মৃত্তিকা এটাতে হবে না, হিমবাহিক অঞ্চলে হবে না, স্থলভাগ ও জলভাগের সীমান্ত পরিবেশ, এটা কিন্তু একটা ক্লু দিয়েছে কিন্তু না, অ্যাকচুয়ালি পার্মাফ্রস্ট পরিবেশটা কিন্তু স্পেশাল, উত্তরটা কিন্তু বিদাগ হবে। পরবর্তী প্রশ্ন, মহীবাবক আলোড়ন কোন পদ্ধতিতে ভূমিঢালের সৃষ্টি করে? ক্ষয়, পরিবহন, নাকি সঞ্চয়, ভূমিভাগের উলম্ব, উত্থান বা অবনতি, পার্শ্বচাপ, ভাঁজ ও চ্যুতি, নাকি লাভার সঞ্চয়। তো এটা একদম সহজ প্রশ্ন। মহীভাবক আলোড়ন, মহী মানে মহাদেশ, মহাদেশ সৃষ্টি হয় যে আলোড়নের ফলে, মানে চ্যুতি সৃষ্টি হয়, পরিষ্কার কথা। তো এটা কোন পদ্ধতিতে হয়? এটা হচ্ছে মহীভাবক আলোড়ন মানে হচ্ছে তোমার উলম্ব চাপ সৃষ্টি হবে, এটা হলো পরিষ্কার কথা। আর অনুভূমিক হলে সেটা গিরিজনী আলোড়ন হবে। তো উলম্ব ফলে কি হচ্ছে, এরকমভাবে উঁচু নিচু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে মহীভাবক আলোড়ন কোন পদ্ধতিতে, প্রশ্নটা বোঝার চেষ্টা করতে হবে সবসময়, কোন পদ্ধতিতে ভূমিঢালের সৃষ্টি করে। দেখো ভূমিঢাল, এখানে যদি আমি মহীভাবক আলোড়ন বলেছে, কথাটা আমাকে বুঝে নাও, মানে আমরা ভুলটা করি কীভাবে, ভুলটা করি হবে, ও মহীভাবক আলোড়ন বলেছে তার মানে চ্যুতি হবে, তা বাবা চ্যুতির পাশে ভাঁজ রয়েছে সেটার দিকে দেখবো না, তো এটা কিন্তু হবে না। তো উলম্ব, উত্থান বা অবনতি, এই যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ায় কিন্তু মহীভাবক আলোড়ন হয়, এবং এটার দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, রান অফ চক্র, বা এটা তো বুঝতে পারছো যে জলপ্রবাহের প্রশ্ন, বা ওই যেটা আমাদের হাইড্রোলজির প্রশ্ন যাকে বলা যায়, রান অফ চক্র বা রান অফ সাইকেলের ধারণা কে দিয়েছেন? ডেভিস, পেঙ্ক, হুইট, নাকি কিং। তো এটা খুবই সহজ উত্তর, এটা আমাদের মুখস্থবিদ্যার উপরেই কাজ করতে হয়, উইলিয়াম হুইট। পরবর্তী প্রশ্ন, ভূমিরূপের উদ্ভবের কোন পর্যায়ে ডেভিসের মতে শক্তির বন্টনে অসাম্য সবচেয়ে বেশি? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যৌবন পর্যায়ে। কারণ তোমরা জানো যে ভূমিরূপের উদ্ভবের পর এই যৌবন পর্যায়ে কিন্তু এনোট্রপি বলা হয়, এটা আমাদের জিওগ্রাফিক্যাল ওয়ার্ড যেটা, সেটাকে হচ্ছে এনোট্রপি। তো এই এনোট্রপিটা কিন্তু ফার্স্ট স্টেজ যেটা থাকে সেটাইতে কিন্তু সবথেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন, হার্টল্যান্ড এর ধারণার প্রবর্তক কে ছিল? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হামবেল্ট, হার্টসন, ম্যাকিন্ডার, নাকি ভিদাল দা লাভলাস। এটা জিওগ্রাফিক্যাল থটের কোশ্চেন আমাদের। তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ম্যাকিন্ডার, এটা কিন্তু মনে রাখতে হবে। নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? এটাও হচ্ছে আমাদের থটের কোশ্চেন। হামবোল্ট, ম্যাকিন্ডার, হার্টসন, নাকি ভিদাল দা লাভলাস। নেচার অফ জিওগ্রাফি সবসময় মনে রাখবে, এটা হচ্ছে তোমার হার্টসনের রচনা। কোন অর্থনীতিবিদ ভৌগোলিকদের মতে ভূগোলের মূল বিষয়বস্তু হলো দেশ? মানে একদম পরিষ্কার কথা হচ্ছে স্পেস কনসেপ্ট। তো স্পেস কনসেপ্ট মানে হচ্ছে তোমার স্পিয়ারম্যান, স্পিয়ারের কথা বলতে হবে, স্পিয়ার মনে রাখবে, স্পিয়ার মানে সেই গোলকের কথাটা মনে রাখবে, যে দেশের কনসেপ্টটাও দিয়েছিল। পরবর্তী কোশ্চেন, সীমান্ত সৃষ্টির সামগ্রিক প্রক্রিয়াটাকে কি বলে? সামগ্রিক প্রক্রিয়া হচ্ছে সবসময় মাথায় রাখবে যে সীমান্তর ইংরেজি শব্দ হচ্ছে ফ্রন্ট। তো ফ্রন্ট গঠিত হয় যে প্রক্রিয়ায়, তার নাম হচ্ছে ফন্টোজেনেসিস প্রক্রিয়া, ঠিক আছে। তো সীমান্ত গঠনের প্রক্রিয়া মানে হচ্ছে ফন্টোজেনেসিস, মানে ফন্ট কীভাবে উৎপত্তি লাভ করে বা সীমান্ত কীভাবে সৃষ্টি গঠন করে সেটাই। পরবর্তী প্রশ্ন চলে আসো, উৎস অঞ্চলে প্রকৃতির ওপর নির্ভর করে বায়ুপুঞ্জকে কয় ভাগে ভাগ করা যায়? 5টি, 10টি, 6টি, নাকি 2টি ভাগে? উৎস অঞ্চলে 2টি ভাগে ভাগ করা যায়। পরবর্তী প্রশ্ন, বজ্রঝড় সৃষ্টির আদর্শ সময় কোনটি? দিনের শুরুতে, দিনের শেষ ভাগে, মধ্যভাগে, নাকি ভোরবেলা? একটু বিষয়টা নিয়ে প্রশ্ন করতে হবে যে বজ্রঝড় সৃষ্টির, বজ্রঝড় মানে এই যে ঝড়গুলো সবসময় মনে রাখবে যে আমাদের বায়ুপ্রবাহ মূলত স্থলবায়ু, সমুদ্রবায়ুর যে সংস্করণ সেটার উপরেই কিন্তু বেস করে হয়। তো সবসময় দিনের শেষ ভাগের দিকে কিন্তু এই ধরনের ঝড়গুলো হওয়ার সম্ভাবনা থাকে, সারাদিনের উত্তপ্ততার একটা ব্যাপার কাজ করে, এবং তারপরেই কিন্তু হয়। তাই আদর্শ সময় হচ্ছে দিনের শেষ ভাগ। পরবর্তী প্রশ্ন, কোপেনের যে ক্লাসিফিকেশন, আমি কালকেই আলোচনা করছিলাম কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে, যে কোপেন্স ক্লাসিফিকেশন মনে রাখা, থর্নডাইটের ক্লাসিফিকেশন মনে রাখার কিছু থিম। তো যাই হোক, কোপেন ক্লাসিফিকেশনের দ্বিতীয় অক্ষের চিহ্নের দ্বারা বুঝিয়েছেন, দ্বিতীয় অক্ষের চিহ্নের দ্বারা কী বুঝিয়েছেন? তো এটা একদম সহজ, বৃষ্টিপাতের ঋতুগত বন্টনকে কিন্তু তিনি বুঝিয়েছেন, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। গ্রিক শব্দ স্পোডোস কথাটির অর্থ কী? গ্রিক শব্দ স্পোডোস কথাটির অর্থ হলো ছাই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, কোন মাটির পরিলেখকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয়? কোন মাটির পরিলেখকে আদর্শ মৃত্তিকার পরিলেখ বলা হয়? তো আদর্শ মৃত্তিকার পরিলেখের মানে কি? একদম পরিষ্কার কথায় আদর্শ মৃত্তিকার পরিলেখ তাকেই বলা হয় যে মাটির 3টে স্তর থাকবে, ঠিক আছে। কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো ল্যাটেরাইট মৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা, পটজল মৃত্তিকা, নাকি সেলোনেজ মৃত্তিকা। তো এটা তো হবেই না, প্রথম দিকে বাদ। এবার দেখো এখানে সম্পূর্ণ মৃত্তিকা বলতে আমরা যাকে বুঝি, ল্যাটেরাইটও কিন্তু সম্পূর্ণ মৃত্তিকা, চার্নোজেমও কিন্তু সম্পূর্ণ মৃত্তিকা, পটজলও কিন্তু সম্পূর্ণ মৃত্তিকা। এইবার আদর্শ মৃত্তিকা পরিলেখ পাওয়া যায় কোনটার মধ্যে? এটা কিন্তু মানে মাথায় রাখবে, আদর্শ মৃত্তিকার পরিলেখ মানে যার একদম 0 থেকে শুরু করে, মানে ও যেটাকে বলা হয়, ও থেকে শুরু করে একদম সি পর্যন্ত প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগ প্রত্যেকটা জিনিস লক্ষ্য করা যাবে, সেটাই কিন্তু শুধু ABC দেখলেই কিন্তু
সেটা আদর্শ মৃত্তিকা নয়। শুধুমাত্র এবিসি থাকা মানে সেটা হচ্ছে সম্পূর্ণ মৃত্তিকা, পয়েন্ট টু বি নোটেড। তো এই সম্পূর্ণ মৃত্তিকা আর আদর্শ মৃত্তিকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এ বি সি একটা জিনিস, আর তার সঙ্গে রয়েছে ও স্তর, O1 স্তর, এর মধ্যে আবার A1 স্তর, A2 স্তর, বি এর মধ্যে B1 স্তর, B2 স্তর, এই প্রত্যেকটা স্তর লক্ষ্য করা যায় যে মৃত্তিকায়, সেটা হচ্ছে পর্জল মৃত্তিকা। তো আমি বেশি ডিটেলসে চলে যাচ্ছি, যাই হোক আমি পরপর উত্তরগুলো শেষ করি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক অসহ্য হয়ে যাবে। তো যাই হোক, মৃত্তিকা বায়ুতে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? মৃত্তিকার বায়ুতে, মৃত্তিকার বায়ু মানে তোমরা জানো যে মৃত্তিকার মধ্যে ছোটো ছোটো ফাঁকা থাকে, সেই বাতাস থাকে, সেই বাতাসের মধ্যে কোন গ্যাস সবথেকে বেশি থাকে? উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যায়, একটি আঞ্চলিক বর্গের মৃত্তিকা কোনটি? একটি আন্তঃআঞ্চলিক বর্গের মৃত্তিকা হলো সোলনচাক মৃত্তিকা। ঠিক আছে, এগুলো একটু ক্লু করে মনে রাখা যায়। তো যাই হোক, সেটাগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। তো এটার উত্তর হচ্ছে সোলনচাক মৃত্তিকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদ যে পরিবেশে জন্মায়, জাঙ্গল উদ্ভিদ মানেই তো তোমরা সবাই জানো যে মরু উদ্ভিদ। তো মরু উদ্ভিদ জন্মায় হচ্ছে তোমার শুষ্ক পরিবেশে। পরবর্তী প্রশ্ন, কচুরিপানা যে শ্রেণীর উদ্ভিদের অন্তর্গত? কচুরিপানা মানে জলে থাকে। তো স্বাভাবিকভাবে জলে থাকলে তার উত্তরটা কী হবে? হাইড্রোফাইট। তো উত্তর হচ্ছে বিদাগ। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় 5ই জুন, 22শে জুন, 14ই জুন, 22শে মে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে 22শে মে। পৃথিবীর বিভিন্ন প্রাণী ভৌগোলিক অঞ্চল, যেটাকে আমরা বলছি জিওলজিক্যাল রিজিয়নে ভাগ করেছিলেন কে? তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে সক্রেটার ওয়ালেস, অর্থাৎ বিদাগ। পরবর্তী প্রশ্ন, গ্যাসীয় নাইট্রোজেনকে সরাসরি নাইট্রেটে রূপান্তরিত করতে পারে? এটা কিন্তু একদম একটা সহজ টাইপের প্রশ্ন আমাদের। তো এটা হচ্ছে রাইজোবিয়াম। তারপরে কোশ্চেন, বায়োম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? একদম ক্লিমেন্টার্স বায়োম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিল। নদী পাড়ের ভাঙন যে ধরনের দুর্যোগ, নদী পাড়ের ভাঙন কোন ধরনের দুর্যোগ? এবার দেখো, নদী পাড়ের ভাঙনের এই যে জায়গাটা, সেটা কিন্তু নদী পাড়ের ভাঙন আমরা মানুষরাও তৈরি করি, আবার প্রকৃতি থেকেও কিন্তু হতে পারে, যার জন্য উত্তর হচ্ছে মানুষ ও প্রকৃতিগত। নেক্সট একটা প্রশ্ন, যেটা স্তম্ভ মেলাও রয়েছে। দেখো, স্তম্ভ মেলাওয়ের ক্ষেত্রে কী রয়েছে, কোনটার সঙ্গে কোনটা মিল হবে সেটা কিন্তু বলতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে মাসায় ও মুলানি, তো এটার সঙ্গে স্বাভাবিকভাবে ক্রান্তীয় সাবানার সঙ্গে মিল হবে। আচ্ছা, তারপরে রয়েছে ব্রিশম্যান, তারপরে বিন্দুবু, তারপরে হচ্ছে সেরিঙ্গং গুয়েরো। তো তারপরে দেখি ব্রিশম্যানটা তো আমি নিজেও জানি না। আচ্ছা, তারপরে 3 দাগে রয়েছে যেটা বিন্দিগু। তো এটা স্বাভাবিকভাবে দেখো, এটাও তো আমি বুঝতে পারছি না। তারপর একটা 4 দাগেরটা রয়েছে সেরিঙ্গুয়েরো। আচ্ছা, সেরিঙ্গুয়েরো হচ্ছে তোমার আমাজন অববাহিকাতে পাওয়া যাবে, এটা শিওর। যাই হোক, এই দুটো দেখে নি, মানে 1-এর বি 4-এর ডি কোথায় আছে দেখি। 1-এর বি 4-এর ডি, 1-এর বি প্রথমটাতে আছে, 1-এর বি আর 4-এর ডি। এই বাবা, এটাতেও তো তাই, এটাতেও তাই, এটাতেও তাই, সব কটাতে একই দিয়েছে তো নাকি? না, এটা 1-এর বি 4-এর ডি, তাহলে এই দাগেরটাই উত্তর হবে। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসি, মানবিক সম্পদ এক ধরনের কি? বস্তুগত সম্পদ, অবস্তুগত সম্পদ, মিশ্র সম্পদ নাকি যৌগিক সম্পদ? তো এক্ষেত্রে উত্তরটা কী হবে? মানবিক সম্পদ হচ্ছে অবস্তুগত সম্পদ। আমি সবসময় একটা ক্লু বলে দিয়েছিলাম, যাকে স্পর্শ করা যায় সেটা বস্তুগত, যা স্পর্শ করা যায় না সেটা অবস্তুগত। তো মানবিক সম্পদ স্পর্শ করা যায় না, অর্থাৎ অবস্তুগত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? তৃতীয় স্তর মানে প্রথম স্তরে, আমি এগুলো সব ক্লু বলে দিলে সিধা উত্তরটা হচ্ছে পরিবহন। কেন ক্লুটা কি আমি বলেছিলাম? ফার্স্ট স্তর দাঁড়িয়ে কাজ করবে, সেকেন্ড স্তর একটু মানে দাঁড়ানো থেকে তারপরে একটু পরের স্টেপে যাবে, 3 নম্বর স্তর হচ্ছে বসে পড়বে, 4 নম্বর স্তর হচ্ছে একদম রিল্যাক্সেশনে চলে যাবে, এরকম একটা পরপর স্টেপ বলেছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তো যাই হোক, ফার্স্ট কৃষি, সেকেন্ড হচ্ছে শিল্প, থার্ড হচ্ছে পরিবহন, আর তারপরে তো ফোর্থে প্রশাসন রয়েছে। তো ফার্স্ট কৃষি মানে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে। আর শিল্প মানে কি? সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কাদামাটি মাখবে না, হ্যাঁ, সেটা শিল্প। আর তারপরে একটু বসে বসে কাজ করবে, সেটা মানে মনে রাখতে হবে পরিবহন, গাড়ি বাড়ি চালাবে। এই আচ্ছা, যাই হোক, তারপরে কোশ্চেনে চলে আসি। নিম্নলিখিত মৎস্য প্রজাতিগুলোর মধ্যে একটা ক্যাটাড্রোমাস হলো, ক্যাটাড্রোমাস। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ক্যাটাড্রোমাস কি? ক্যাটাড্রোমাস হচ্ছে ইল মাছ, মানে তোমার সমুদ্র থেকে, নদী থেকে সমুদ্রে যাবে ডিম পাড়ানোর জন্য। ঠিক আছে, নদী থেকে সমুদ্রে যাবে ডিম পাড়ানোর জন্য। আচ্ছা, তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনিটির নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনিটির নাম হচ্ছে মেসাবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন, ক্লাস 8-এ আছে। তারপরে ভারতের মুম্বাইয়ের নিকট অবস্থিত মৎস্যবন্দর কোনটি? রায়চক, সানুন্ডক, প্যারাদ্বীপ নাকি ব্যাঙ্গালোর? মুম্বাইয়ের নিকট, এটাই কিন্তু একদম অপশানটা খুব সহজ করে দিয়েছে, তো সানুন্ডক। তো স্বাভাবিকভাবে এটা উত্তর হবে বিদাগ। পরবর্তী কোশ্চেন চলে আসি, কী বলছে,
খনিতে অব্র যে পাতের আকারে সঞ্চিত থাকে তাকে কী বলা হয়? অব্রের বই বলা হয়। ঠিক আছে, এটা একদম একটা অন্যরকম বই খাতা বোর্ড স্তর, তো অব্রের বই বলা হয়, এটা অন্যরকম লজিক্যাল প্রশ্ন, মানে মজাদার প্রশ্ন। তারপরে যে লৌহ সংকর খনিজের উদাহরণ হলো লৌহ সংকর, অর্থাৎ যার মধ্যে লৌহ রয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে আমাদের যে অপশানগুলো রয়েছে, উত্তর লৌহ সংকর, অভ্র তো হবেই না, গ্রাফাইটও হবে না, ম্যাঙ্গানিজ উত্তর হবে, ডি দাগ। পরবর্তী কোশ্চেন, কয়লায় যখন কার্বনের পরিমাণ খুব বেশি, কয়লায় যখন অ্যান্থ্রাসাইড, ও আর দেখে লাভ নেই। পরবর্তী প্রশ্ন চলে আসো, ভারতের প্রাচীনতম গভীরতম খনিজ তেলের খনিটি কোন? ভারতের প্রাচীনতম মানে তো তোমার ডিগবয়, এটা তো আর দেখে লাভ নেই, তো উত্তরটা ডিগবয় দিয়ে দাও। ভারতের প্রাচীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে তারাপুর। আচ্ছা, ধান কোন ধরনের কৃষির ফসল? ধান কোন ধরনের কৃষির ফসল? প্রশ্নটা কিন্তু খুবই লেটেস্ট একটা কোশ্চেন। তো ধান কি ধরনের কৃষির ফসল? তো এখানে রয়েছে স্থায়ী জীবন ধারণ ভিত্তিক কৃষি, এটাই হবে। ব্যাপকে সাধারণভাবে ধান হয় না, ওটা গম বেশি চাষ হয়। ঠিক আছে, বাগিচাতে তো হবেই না, বাজার কৃষি তো হবেই না, তাহলে স্থায়ী জীবন ধারণ ভিত্তিক কৃষি। পরেরটা, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোথায় শীতকালীন গম চাষের প্রাধান্য লক্ষ্য করা যায়? শীতকালীন গম চাষটা কোথায় হয়? ঠিক আছে, তো শীতকালীন গম চাষ চীনের ওয়াং ও বদ্বীপ অঞ্চলে, এটা একটু মনে রাখার চেষ্টা করো। কানাডাতে হবে না, এটাতে তো হবেই না, এটাতে এমনি ডাকোটা অঞ্চলে প্রেরি অঞ্চল বলে, কিন্তু শীতকালে হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওখানে বসন্তকালীন গম হয়। আচ্ছা, নিম্নলিখিত কোন দেশের কফি বা চা চাষের প্রচলন নেই? কোন দেশে চা চাষের প্রচলন নেই? আচ্ছা, অপশানে কী কী দিয়েছে? ভারত, আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু চা কেনে, ওদের কিন্তু কোনো চায়ের কোনো ব্যবস্থা নেই, ওরা চায়ের স্বাদই জানতো না। তারপরে চলে আসো, ভারতে রবার চাষের উপযুক্ত অঞ্চল কোনটি? ভারতে রবার কোথায় ভালো হয়? এটা কিন্তু একটু টার্নিং পয়েন্ট, কর্ণাটকে, তামিলনাড়ুতে রবার চাষটা ভালো হয়, এটা মাথায় রেখো। আচ্ছা, নিম্নলিখিত যে বিষয়টির সঙ্গে ভন তুলনের তত্ত্ব, আচ্ছা বাজার মডেল, যেটা জমির খাজনা, আর পড়া লাগবে না, মনে হচ্ছে ওটাই উত্তর হয়ে যাবে, পড়ে নিই তবুও একটু, সরি। আচ্ছা, নিম্নলিখিত যে বিষয়টির সঙ্গে ভন তুলনের তত্ত্বের সম্পর্ক নেই? জমির খাজনার হার ও কৃষি জমি ব্যবহারের সম্পর্ক, দূরত্ব, কৃষিকার্যের ধরন, তারপরে তোমার বলছে পরিবহন খরচ, এইটাই উত্তর হবে, পরিবহন খরচ ও প্রশাসনিক সিদ্ধান্তের সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট। বিষয়টির সঙ্গে বন্টনের তত্ত্বের সম্পর্ক নেই বলছে, ঠিক আছে। আর পণ্যের বিক্রয় মূল্যের ওপর লাভ, তাহলে এটাও আছে, এটাও আছে, এটা আছে, তো সিধা আনসার। পরবর্তী প্রশ্নে চলে আসি, একটি লঘু শিল্পের উদাহরণ। তো লঘু শিল্পের উদাহরণটা কি? লঘু শিল্পের উদাহরণ কার্পাস বয়ন, মোটর গাড়ি, ইস্পাত, ই ব্যবসা, তা কার্পাস বয়ন লঘু শিল্প হবে। আচ্ছা, খাদ্যের যোগানের উপর নির্ভর করে জনসংখ্যার তত্ত্ব। তো জনসংখ্যার তত্ত্ব মানেই তো আমরা বুঝতে পারি যে টমাস ডাবলস রয়েছে আর ওদিকে ম্যালথাস রয়েছে, তো খাদ্যের যোগানের ওপর, আর ম্যালথাসের তো সেই গুণোত্তর হারে বাড়বে, তো উত্তর টমাস ডাবলস হবে। পরেরটা চলে আসি, ম্যালথাসের মতে মানুষের প্রণোদিত জনসংখ্যা নিয়ন্ত্রণের সংযমকে কি বলা হয়? জনসংখ্যা নিয়ন্ত্রণের যে সংযম রয়েছে সেটাকে বলা হয় প্রতিষেধক ব্যবস্থা বলা হয়, প্রিভেন্টিভ মেথড বলা হয়। তারপরে কোশ্চেন, ভারতের যে রাজ্যে জলাশয়ের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয়? জলাশয়ের মাধ্যমে সবচেয়ে বেশি হচ্ছে তামিলনাড়ুতে। তারপরে কোশ্চেন, ভারতে সর্বপ্রথম স্বাভাবিক বা ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করেছিলেন? এখানে একজনের নামটা দিলে অপশানটা একটু তো স্টাম্প উত্তর হবে, কিন্তু এসপি চ্যাটার্জির কথাটাও মনে রেখো কিন্তু, ঠিক আছে, যিনি কিন্তু ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল, আমরা যে পাঁচটা প্রথম এসপি চ্যাটার্জি 5টা করেছিল, ঠিক আছে, আর স্টাম্প 8টা করেছিল, ওই জন্য যাই হোক স্টাম্পের নামটা আমাদের মনে রাখতে হবে। তারপরে প্রশ্নে চলে আসি, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, একদম প্র্যাকটিক্যালের একটা কোশ্চেন। 1 কিলোমিটার মানে কত সেন্টিমিটারে? তো আমরা সবাই জানি 1 তো 1 কোথায় আছে? সিধা উত্তর হয়ে যাবে, আর অত দেখে লাভ নেই কারণ অন্যগুলো আর মেলেনি। পরেরটা চলে আসো, একটি একমাত্রিক চিত্রের উদাহরণ হলো, একমাত্রিক চিত্র, বুঝতে পারছো, একমাত্রিক চিত্রের উদাহরণ হচ্ছে স্তম্ভচিত্র, যেটা একমাত্রিক, কারণ বর্গচিত্র তো হবেই না, বিন্দুচিত্র ডট অ্যান্ড স্কয়ার তো হবেই না, কিউব তো হবেই না। তো তারপরে প্রশ্ন চলে আসি, নির্দিষ্ট স্কেল অনুসারে গঠিত যে ভূগোলকে সমাক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে কোনো বিকারযোগ্য তলে স্থানান্তরিত করা যায় তার নাম কি? আচ্ছা, স্থানান্তরিত করা যায়, তাহলে গ্লোব হবে, জেনারেটিং গ্লোব, বেলানো হবে না, শঙ্কু হবে না, গ্যাটিকলস তো হবেই না। আচ্ছা, তারপরে কোশ্চেন, নিম্নলিখিত কোনটি আয়তলেখ বা হিস্টোগ্রাম এর অপরিহার্য বৈশিষ্ট্য? হিস্টোগ্রামের অপরিহার্য বৈশিষ্ট্য কোনটি? হিস্টোগ্রাম, আচ্ছা, বর্গাকার তো হবে না, ঠিক আছে, বর্গাকার তো হবে না, অর্থাৎ এটা বাদ হয়ে যাচ্ছে। এটি পরস্পর সংলগ্ন, পরস্পর বিচ্ছিন্ন হতে পারে, পরস্পর সংলগ্ন হতে পারে, পরস্পর বিচ্ছিন্ন হতে পারে। আচ্ছা, পরে দেখছি, এর ক্ষেত্রফল শ্রেণীর সংখ্যা, একদম এর ক্ষেত্রফল, এইটাই হচ্ছে সঠিক উত্তর, পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। এটি সাধারণত আণবিক সরলরেখা আঁকা না, সবসময় নাও আঁকালে কোনো সমস্যা নেই, তাহলে উত্তরটা হচ্ছে সিধা। পরবর্তী প্রশ্ন, ডিইএম এর ডেটা ফরম্যাটের প্রস্তুত করে কে? রেস্টার ভেক্টর গ্রুপ, ডাইরেক্টর হচ্ছে ডিসক্রিট, এটা স্টার্টের কোশ্চেন, তো এটা হচ্ছে রাস্টার ডেটা, ঠিক আছে, অর্থাৎ উত্তর হবে এ দাগ। তো 55টি প্রশ্ন শেয়ার করলাম, কেমন লাগলো আলোচনা জানিও, যদি এরকম আলোচনা তোমরা করতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, চেষ্টা করবো 2-1টা আলোচনা তোমাদের সামনে তুলে ধরা, যদি উপকার আসে তবে কমেন্টে বলো। ধন্যবাদ।